অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রামের শপিং শপে দেখা হয় জুবাইরের এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবাইর, রুবাব, সায়ন, শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগেই শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমেন্ট পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দেবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সীতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো, বাদে যায়নি মেজো যাও। তার পাশে বসে শাহাদা চৌধুরী শুদ্ধর সাথে কথা বলছেন। উনি শুদ্ধর সব কথাই শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মধ্যে। সত্যি তো রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতরে চাপা রেখেছেন। সেসব বুক চাপা ঘটনা ওনার বুকটাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে এ কথা ভাবতে ভাবতেই ওনার চোখ দিয়ে জল গড়িয়ে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল শারাফা চৌধুরীর মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইটা সিতারা সুরুপোলা। নাম সুয়াইব শুদ্ধ, নাম করা বিজ্ঞানী। পিপারে আবার ছবি উঠবেও। বাইর হও, মস্ত মস্ত জিনিস তৈয়ার করে। পোলাটা দেখতে কেমন রাজা রাজা ভাব, তাই না? হেরা কিন্তু দু ভাই। বড়টার নাম সায়ান, সে আবার রাজনীতির নেতা। পড়ালেখাতেও ভালো আসিল। আমাগো রিতার জুড়িয়ে সায়ান। রিতা তো ক্লাসে ফেল করতো, পরে গফুর বেড়ার লগে পালাইয়া গেল। এখন নিচে ভাত রান্না খায়। সেই বেড়ি বহু সুন্দর আসিল, তয় নিজের পায়ে কুড়াল নিজেই মারছে। কপাল পুরি শুদ্ধ সায়নের মতন পোলারে চোখে দেখতে পায়নি না, সে গেল ল্যাংটা বাবার লগে। ওর বরের দেখা মনে হয় কাছে ডাইকা দুখানা থাপ্পড় দিয়া ভিটামিনের ওষুধ কিনা দেই। তয় জিডাই কইস, আমাগো সীতারা দুইটা পোলা দেখতে যেরাম সুন্দর, তেমনি তাগো ব্যবহারও এরাম। যদি একখান না জামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিধায় সাবধানে কথাগুলো বললেন ষাটোর্ধ বয়সী জনব বেগম। ওনার বয়সে আরও কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মারির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে শাহাদাত আঙ্গুলের ডগায় থাকা চুন জিহবায় নিয়ে পুনরায় বললেন, কয়দিন আগে আমার বড় নাতনি রুকাইয়া লাইয়া সম্বন্ধ পাইছিলাম। যে কোনো একজনের লগে বিয়ে দেওয়ানের লিগা। সাওয়াল দুইটার কেউ রাজি হয় নাই। কত টাকা যৌতুক দিব? তো যত যাই হোক দিমু। মুই এডিও কইছিলাম, সীতারাকেও কত কইরা বুঝাইছিলাম। পরে শুনি পোলারা নাকি এখনো বিয়াই করবে না, তাগো নাকি বিয়ার বয়স হয় নাই। মানে কি কমু? আজকালকার পোলাপানগুলার কথা শুনলা হাসিও আহে, আবার দুঃখও লাগে। অথচ এদের বয়সে আজমেরির বাপ তার সাওয়ালের বাপ হইয়া গেছিল। জনব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসি রোল পড়ল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনোমতে হাসি সামলে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সাবধান করে দিলেন। তখন কারিমুন্নেসা নামে আরেক মহিলা আঙ্গুলের ইশারা করে কাউকে দেখিয়ে বললেন, ওইটা কেডা? শাহাদাতের সুরু মাইয়া না? মাইয়াডারে সুরু দেখছিলাম, এখন দেখি মেলা বড় হইয়া গেছে। তা বিয়ে শাদি দিবে না? মাইয়া ডাঙ্গর হইলে আর ঘরে রাখতে নাই। এ কথা শুনে রাবেয়া বানু শাড়ির আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বসলেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতাছি মিয়াডা সিতারার ছোড়ো পোলার পেছন পেছন ঘুরতাছে। পোলারা চোখ রাঙানি দিলেও সরতাছে না। কি বেসরম মিয়া!
ওনার কথা এবার বৃদ্ধাদের দৃষ্টি গিয়ে পড়ল অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল তখনও। তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়া দেখো তাগো মধ্যেও ইটিস পিটিস চলতাছে। শাহাদাতের বউ ডারো কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মিয়াডারে চাচাতো ভাইয়ের লগে এত মাখামাখি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমরা আমাগো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখলে মুখ লুকাইয়া পালাইতাম, এখনো তাই করি। আর এখনকার সাল পারে না, কোলে মধ্যেও ঢুইকা যায়। সি সি সি। উনি এ কথা বলে পাশ ফিরতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। সিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিল যেন কিছুই শোনেনি। বাড়ি ভর্তি মেহমান, এখন কথা বাড়ালেই ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস হাতে তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাবিয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামী রেখা এখানে থাকো কেন বাবু? আমাগো শাহাদাত কি মেলা বুইরা হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হে যতই আর্মি হোক, বেড়া মানুষ তো দিনের পর দিন মাসের পর মাস বাইরে পইরা থাহে। যদি ভুল পথে পাও বাড়ায় তখন কি করবা? সতীনের ঘর করার ইচ্ছা হইছে নি? ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করলো মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুরবাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না, তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইছ তো দুই মাইয়ার মা, তার পোলাপান কি নিবা না? না আল্লাহ, আমার মেয়ে দুইটার আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাক। শোনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাওগা। মাইয়াও বড় হইছে, গায়ে গতরে ডাঙ্গর হইছে, পারলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাখো, তোমার জায়ের দুইটা জোয়ান পোলা আছে। জোয়ান পোলাপান আগুন আর ঘিয়ের লাহান, এদের একলগে রাখা ঠিক না। কখন কি হয় বলা যায় না। যুগ খারাপ, এখন আবার ঢং কইরা কইও না ভাই বোন হেরা। শোনো, মায়ের প্যাডের না হলে ভাই বোন হয় না। এ কথা বলে উনি থামতে কারিমুন্নেসা এবার আরেকটা কথার তীর ছুড়লেন। শোনো, আগে থেকে সাবধান হও বউ। আর যদি মনে মনে বাইবা থাকো সীতার আর ফোলা করে জামাই বানাবা, তাহলে আর কি। তাই তোমার বড় মাইয়াটা একটু একটু অভদ্র হইলেও ছোট মাইয়াটা পুরোই উড়নচণ্ডী। এই মাইয়ার থিকা সীতারা হের পোলা গল্লিকা আর ভালো বৌমা পাইব। বাড়িতে ভালো পোলা আছে দেখা তোমার কি হেগরে জামাই বানানোর পায়তারা করছো নি বউ? না করলে তোমার ছোট মাইয়ারে সামলাও। ওই সেড়ি দেহি সীতারার পোলার ফেশন ছাড়ে না। এইরকম বেসরম মাইয়া আহে দেহি নাই বাপু। সিমিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধাদের দিকে। তবে কেন জানি গলা দিয়ে টু শব্দ করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। জয়নব আর কারিমুন্নেসা এত কথা বলল দেখে রাবিয়া বানু ফোড়ন কেটে বললেন, হ্যারা যা মন যায় করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারে সাবধান করার কথা আসিল, তোমরা করলা। এখন শুনলে ভালো, না শুনলে রেডি থাকুক আরেক কেচ্ছা গটানোর। মাগি পাইরা রাখছে, এখন জায়ের দুই পোলার পেছনে লেলিয়ে দেখ। পরে মায়েও সকালে গোসল দিয়া বাইর হইয়া রান্না করে যাইব, আবার তার সেরিরাও ফরজ গোসল দিয়া একই রান্নাঘরে ঢুকবো। মাও সেরিরা মিলা ভেজা চুলে সংসারের কাজ সারব। সি সি সি, মিল্লা নিয়েও এই কাহিনী গড়ব নে। এ কথা শুনে সিমিনের পা চলছিল না। খুব ইচ্ছে করছিল হামাও করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন? এত কথা শুনতে হয় কেন? পরপর দুই মেয়ে হওয়ার কারণে অনেক কথাই শুনতে হয়। এজন্য উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেন না। স্বর্ণ বুঝতার, তাকে কিছু বলতে হয় না। কিন্তু শীতলটা কোনো কথা শোনে না। মেয়েটা বুঝতে চায় না আগের মতো ছোট নেই,
আগের মতো ভাইয়া ভাইয়া করে সায়ন শুদ্ধর কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্কে দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনের এই ঘটনাখানায় সিমিনের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দেবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ আর সায়নকে ভীষণ ভালোবাসে এ কথাও অস্বীকার করতে পারবেন না, তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথার জয় হবে। এছাড়াও উনি জেনে গেছেন উনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণ নাশের কারণ। তাদের 4 জনের ভালোবাসার বন্ধনই ভাঙবে সারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। বেশ বড়সড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়? কার বাড়ি? কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সেখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে চিনত, চৌধুরী নিবাসের রুমগুলো তার চেনা। হসপিটালের রুম এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা। আবছা আলোয় দেখা যাচ্ছে দেওয়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 2:30, কিন্তু দুপুর নাকি রাত? রাত দিনের তফাৎ বুঝতে সে জানলায় তাকিয়ে দেখল রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কই? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কারানাকার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, তাহলে মেরে কঙ্কাল করে রোদে শুকাতে দেবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান, তারপর বোকামি করা যাবে না। আগেরবার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল, এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকে কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজ কাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে, হিরোইন ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতেই কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করল, কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার বেলকনি থেকে আদুরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। কে ওখানে? কে কথা বলল? কণ্ঠস্বর চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর চিন্তিতও হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসল। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতে ঝকঝকে আলোয় পুরো রুম ভরে গেল। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো ভরায় সে চোখ কুচকে পিটপিট করে তাকালো। দেখল রেস্টুরেন্টের পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তবা তবা, কি বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করবো? আর আর আমাকে দেখে কিডন্যাপার মনে হয়? করেনি তো। আমি এখানে কেন? আমার আপু কোথায়? আয় হায়, তোমার দেখি কিছুই মনে নেই। ইয়াসির কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইল, কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবায়েরও কথা বলতে চলে গেল। তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল, কি একটা স্প্রে করে হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবচেতন মানুষের ফোন কেড়ে নিল, আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি, তাই তোমাকে আমার বাসায় এনেছি। কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। এই কথা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে একটা মানুষ আর যাই হোক কটকট করে মিথ্যে বলবে না নিশ্চয়ই, কারণ মিথ্যে বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহানি নিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসল, নিজেকেই নিজে বাহবা দিল।
এভাবেই আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে, তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখেই ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল, ও হ, তোমার নামটাই তো ভুলে গিয়েছি। বাবুই বোধহয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায়, জানো? আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি, তুমি কি মাইন্ড করবা? করব, কেন? কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চালা কাঠ দিয়ে ধুনাবে। থুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারবে বুঝেছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকে। মার তো খাননি, জানেন না চালা কাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও তাই তো। সরি সরি, বাবুই গল্পে গল্পে ভুলে গেছি। এখন বলো তো কি খাবে? আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে চলো, দুজন মিলে রান্না করি। এ কথা বলে ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার রও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশপাশ দেখছে। বাড়িটা নীরব, বাড়িতে আর কেউ নেই নাকি? সে এবার আরেকটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, শমশের ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই মেয়ে, নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করেছে বলে শোধ নিচ্ছে? তাই হবে। এ কথা ভেবে সে কোনো মতে হাসি আটকে বলল, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামে আকিকা করেছি আমি। কি কি বলছেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনেছো? শুনেছি মানুষ জবাই করে আকিকা করে, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো। বাদ দেন, আমি বোধহয় ভুল শুনেছি। এ কথা শুনে ইয়াসির ফিচেল হাসল। তারপর বিড়বিড় করে উত্তর দিল, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলে বুঝি বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি যত চালাকি করো না কেন বের করতে পারবে না সোনা। তুমি কল্পনা করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বকবক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্নার ট্রাই করছে, কিন্তু তার কাজের আনাড়ি ভাব দেখে শীতল যা বোঝার বুঝে গেল। এতেও সে আগ বাড়িয়ে কিছু বললই না, বরং আবার জিজ্ঞাসা করলো, বলেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়, আর একটা ফোন দিন না, বাবাকে কল করি। না হলে বাবা চিন্তা করবে তো নাকি। আচ্ছা বাবু, এই নুডলসে কি ঝাল কম দেবো নাকি বেশি দেবো? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছা করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না, ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতে আমার কেউ নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে টিয়ে করেননি? আপনার বউ নেই? না নেই, তবে হবে, শীঘ্রই হবে। আমাকে দাওয়াত দিবেন, কিন্তু আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসবো। তা তো অবশ্যই, কিন্তু কি উপহার দেবে? একদিনের ইঁদুরের বাচ্চা। সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্ট জিনিস। কেন, ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিঁদুর আমার লাগবে না। তুমি বরং ওসব তোমার শুদ্ধ ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে। আর কতক্ষণ হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যে রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে? এ কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যিই ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, নট ব্যাড, চলে। বাবুই পাখি হয়ে গেছে তোমার নুডলস, খাবে এসো। এটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলল, প্রথমে তুমি আমার হাতে নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো, ওকে? ইয়া ওকে। এ কথা বলে একটা মাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে, কারণ সে বুঝে ফেলেছে সে আবার বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সূচ ফুটিয়েছিল সে সজ্ঞানে ছিল, সে অনুভব করে কাজটা সেই করেছিল।
পরের ঘটনা মনে না থাকলেও এটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সেখান থেকে বের হবে কিভাবে? এটা লোকেশন তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙুলে থাকা রিংয়ের উপর চুমু খেল। চট্টগ্রামে আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যে প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবি না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছু ঘটে যাক না কেন রিং যেন আঙুল থেকে না সরে। মনে থাকবে আমার কথা? জবাবে সে শুধু মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলত না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে তারপর মনে মনে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে খুব। হঠাৎ রুম থেকেই ইয়াসিরের কথা ভেসে আসায় সে জলদি হাত মুখ ধুয়ে বের হলো। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়ায় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সীতারা নিজের রাগ সামলাতে পারলেন না। কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করলেন সিমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপর শুদ্ধ, সায়ন, রুবা বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে, যে যেখানেই যাক চোখ কান খোলা রাখতে। তবু সিমিন বারণ শোনেনি। রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটি দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবেন, নাকি বুকে কোলে করে মানুষ করাই মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুক ঝাঁঝরা হবে? জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই মায়া আছে? আর কারণে এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দেবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এরাই প্রাণপণে দৌড়ে বেরিয়েছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে। শীতলের পছন্দ মাছের ডিম। রান্না করতে দেখলে একটা মাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো, তোতা পাখির মতো করে বলতো, বড় মা দাও না একটু লবণ দেখি, বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ভর ধরছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়ল শুদ্ধর। বুঝলো মায়ের মনের কথা। তাই সে মায়ের কান্না থামাতে ছোট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে, তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে এক পলকেই তাকিয়ে খেতে বসেই শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়ে খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে সে। অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলে পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না, মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে লাগলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাঁদছে, তেমনই ছেলের জন্য কলিজায় ফুটছে, আহারে আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোদ্দা কথা, শুদ্ধ সায়ন খারাপ, তারা সীতারার ছেলে, ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন, তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেননি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধু তাই নয়, সিমিন আরও জরুরি কথা গোপন করেছেন, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমের ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে? কে লাগালো ক্যামেরা? এসব না হয় পরের কথা, উনি গোপন করলো কেন? কি ভেবে বা গোপন করলেন? এর উত্তরও দিতে পারলেন না সিমিন। তখন সিরাতের মনে পড়ল বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি, অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো, এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছেই আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশেপাশে খুঁজল শীতল, কিন্তু না দেখে ডাকলো,
দু একবার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইন অন থাকায় সে ঘুরে ঘুরে দেখল। বিলাসবহুল সজ্জায় সজ্জিত পুরো বাড়ি, তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুক ভয়ে নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকিয়ে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতেই বুঝল লক করা। লক ধরতে পিক পিক করে পাসওয়ার্ড চাইল। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অহেতুক আর টিপাটিপিও করল না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল দরদর করে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছাতেই কারো বুকে ধাক্কা খেল। তখন তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হে বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? ব্যস্ত রাস্তায় বুক ছিঁড়ে শাঁ শাঁ শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলছে দ্রুত গতিতে। একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি, যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাবে যাক, তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে রাস্তাপথে এসবও তো মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য, নিজের জানের কথা স্মরণ করবে না? করলে অবশ্য এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানত না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের, কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এভাবে চলতে চলতেই গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামল জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানলা বন্ধ, জানলাতেও কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরে কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানলার কাঁচে 2 টোকা দিলেও সারা শব্দ করল না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি। খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজল 2 বার। এর পরপরই সেই গাড়িটার পাশে আরেকটা কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই আলাদা করার। গাড়ি একই ডিজাইন হতে পারে, কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়াল করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, নিচেও নামলো না। বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একই সাথে সামনে রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটা গাড়িতে বসা বিশু নামের ছেলেটা খেকিয়ে উঠল, ছুড়ল বাংলা গালি। কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে, তবুও থামালো না। গাড়ি দুটোকে আগের মতন ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটা ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরলো না, ধরলো তার সহকারী। তখন বিশু নামের ছেলেটা বলল, স্যার, একখান ঝামেলা পাইতে গেছে। সব ঠিকঠাকই আছিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি এসে হান্দায় পড়ছে। এখন বুঝতেছি না কোনটা শুদ্ধ, কোনটা আরেকটা কেটাই জানি। দুটোকেই ফলো করো। করতেছি স্যার, আমাকে সামনে 2টা গাড়ি ফুল স্পিডে যাইতেছে। যেদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর বাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে। যে স্যার। সায়নকেও ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছো? হ স্যার, চাপ নিয়েন না, হেরা 2 ভাই আমাকে নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না, যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিম্মি রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো টুকরো করতে পারে। আর সে ব্যক্তি অন্য কেউ নয়, ইয়াসির খান। মনে আছে স্যার। গুড। আবারও বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে দক্ষিণের চা বাগানের আশেপাশে আসতে দেওয়া যাবে না। জি স্যার। এই কথা বলে ছেলেটা কল কেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনও ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটল পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো দুদিকের পথ ধরল। এবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে। জানলে গুলিয়ে ফেলেছে একই রঙের গাড়ি ও নাম্বার হওয়ায়। জানে না বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারল না। তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতেই কলটা বেজেই কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পিছনে গেল, কিন্তু নজরে পড়ল না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতেই দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতন পাশাপাশি দাঁড়িয়েছে। এবার তাদের মাথা এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? 2 রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে? চৌধুরীর পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের।
চলন্ত গাড়িতে বসে অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে। এদিকে 3টে গাড়ি যখন শাঁ শাঁ করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে, আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে 1 পা 2 পা করে এগোতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষল সাদা রঙের 4 চাকার একটা গাড়ি। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধর মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্য গুণে কটা বন্ধু পেয়েছে, কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনও একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ। এখন কি শুদ্ধর উচিত না পাগলের মতো করা, অথবা একটু কাঁদা? চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না। কাঁদছে না নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মানের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে। এজন্য সে বলল, জিপিএস অন দেখাচ্ছে না? বন্ধুর কথা শুনে শুধু একবার তাকিয়ে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল, কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এজন্য তোর ব্যাঙাছি আঙুল থেকেই খুলবে না, মিলিয়ে নিস। রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না। সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশপানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই, যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে রাখছে, খুঁজছে? আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো, এখনও কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতটুতের ভয় দেখালে হাদুরে বিড়াল ছানার মতন ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে, এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে। বুকে মুখ লুকিয়ে উল্টো তাকিয়েই বলে, ভূতটুত আবার কি? ভূতনির ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাপ খাপ লুক নিয়ে তাকাবেন না, ভয় পাচ্ছি না মোটো। আর আমরা না লুকোচুরি প্রেম করছি? প্রেম করলে গফকে কেউ মারে, বকে, শুধু শুধু এত ধমকায়। জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক প্রেমিক। এই কথাটা অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার, অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার দ্বারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথার বুলি আওড়াতে পারে না। এত সব নার ভিড়ে অন্য সব করতে পারে। এই যেমন শুধু তার ব্যাঙাচির চিরসঙ্গী হতে পারবে, অঘোষিতভাবে তার বুক জমিন তার নামে খোদাই করতে পারবে, বুকে করে হাতলে রাখতে পারবে। ঠিকঠাকভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয়। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর রেখে দিতে পারবে। খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তের সাথে মাঝে মাঝে চোখের কাজল, চুড়ি, আলতা কিনতে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙাচিকে এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি কি লাগে? টাকা। টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সে সেই বাজারেরই সুখ কিনতে যাবে, যত টাকা লাগে লাগুক। অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে, শুদ্ধ চল ব্যাঙাচি, ভালো থাকা ভাগাভাগি করে। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি, আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো, তোর সঙ্গের সঙ্গী হব।
বিনিময়ে আমার থাকিস আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে? সময় কি সেই সুযোগ দেবে? এসব ভাবতে ভাবতে শুদ্ধর মনে হলো বুকের ভেতরে ছিনছিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণনীয় এই ব্যথা। সময় যেন কাটছে না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটনার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদি না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে, বারবার কি ভাগ্য তার সঙ্গে দেবে? কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামল। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচার জেট, যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না, তা কি হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরল। হাসি মুখে কাঁধ চাপড়ে যেতে ইশারা করলে শুদ্ধ আর দাঁড়ালো না। বীরের মতো হেঁটে হেঁটে জেটে উঠে বসল। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলল, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধু সহায় হইও। অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। এ কথা বলে জেট চোখের আড়াল হতেই সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক তো হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের তিনমনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো, এবং এবং তিনমনের গোসলের ভিডিও আহনাফের কাছেই আছে। এ কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেলল। উপস্থিতি সকলে তখনও হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। এ কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলেন না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর সিতারা সিমিনের উদ্দেশ্যে বলল, ভিডিও নিয়ে আহানাব তোকে হুমকি দিয়েছে, এই জন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে, ঠিক তেমনভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না, কেবল না সূচক মাথা নাড়াল। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবার বললেন, যা ঘটার ঘটেছে, তোরা চুপ থাকায় বা বাড়ি ছাড়াই কিছুই থেমে থাকেনি, থামাতেই পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এই ভয়ে পালালি ছোট। এই জন্য আমার সংসারের ভিড়টা নড়বড়ে করে দিলি। আমাকে বললেই বা কি হতো? এই, তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস তুই? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না রে? এখন এই যে আমার 3টা মেয়ের গায়ে কলঙ্ক লেপে গেছে, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দেব, কিভাবে তাদের সামলাবো? জায়ের কথায় সিমিন স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝল ছোট মা জীবনেও এ কথা মুখে আনতে পারবে না। তাই লাজ লজ্জার মাথা খেয়ে সে বলল, আমু, সবার আড়ালেই যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথায় যখন উঠেছে সবটাই বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকড়ে গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে, তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সিতারার খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2 থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখের কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জামাতা
হিসেবে মেনে না নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুকে আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙ্গুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এইটুকু বলেই থামল শখ। তারপর ঢোক গিলে পুনরায় বলল, আহনাফের কাছে ভিডিও আছে। এই কথা আহনাফ ছোট মাকে নিচে জানিয়েছে।